ধরুন ইউনূস ২০২৪-এর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের মতো ১২ই ফেব্রুয়ারিও জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসাতে সক্ষম হলো, নিজে বসলো প্রেসিডেন্ট হিসেবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হলো। বাংলাদেশকে একটি শরিয়া রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি শুরু করলো জামায়াত এনসিপি ক্ষমতায় বসার শুরুর দিন থেকেই। আসুন তো গা শিউরানো এসব কি হতে পারে নিয়ে একটা আলোচনা করা যাক। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক খেলা শুরু হয়েছে, যার মূল চালক এখন ওয়াশিংটন। মার্কিন কূটনীতিকদের ফাঁস হওয়া অডিও এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে স্পষ্ট বোঝা যায় যে যুক্তরাষ্ট্র চায় জামায়াত ইসলামীকে তাদের নতুন মিত্র হিসেবে দেখতে। তারা ভাবছে চীন ও ভারতের প্রভাব কমিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে জামায়াতই হবে তাদের তুরুপের তাস। কিন্তু এই স্ট্র্যাটেজিক শিফট ভারতের জন্য এক বড় ধাক্কা। দিল্লি জামায়াতকে পাকিস্তান প্রক্সি হিসেবেই দেখে, যাদের হাতে সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের বিস্তারের ইতিহাস রয়েছে। এখন যুক্তরাষ্ট্র যদি সেই জামায়াতকে ক্ষমতার কেন্দ্রে বসায়, তবে ভারত মার্কিন সম্পর্কের ফাটল তো অনিবার্য। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন ক্ষমতার সমীকরণে বাংলাদেশের অভ্যন্তরীণ চেহারাটা কেমন হবে? জামায়াত এবং তাদের নতুন জোটসঙ্গী এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা হয়তো কোনো এক নতুন যুগের সূচনা দেখব, যা অনেকটা ১২০৪ সালের বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মতো। তবে এবার তলোয়ারের বদলে ব্যবহার করা হবে ব্যালট ইঞ্জিনিয়ারিং এবং আন্তর্জাতিক ডিপ্লোমেসি। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী যেমন বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলেছিলেন, তেমনি আগামী দিনগুলোতেও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত অবস্থা হতে পারে। জামায়াত নেতারা এখন মুখ খুলে বলছেন যে তারা শরিয়া চাপাবেন না, সুশাসনের কথা বলছেন। তাদের আইনজীবী শিশির মনির টকশোতে এসে আশ্বস্ত করেছেন যে শরিয়া আইন হলেও তা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জোর করে চাপানো হবে না। চুরি করলে হাত কাটা বা অন্যান্য শাস্তির বিধান নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তা আপাত দৃষ্টিতে নমনীয় মনে হতে পারে, কিন্তু এই সফট টোন কি শুধু নির্বাচনের কৌশল? কারণ জামায়াতের আরেক সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি কবির আহমদ কিন্তু ভিন্ন কথা বলেছেন। তিনি স্পষ্ট বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবেন। শরিয়া আইন কায়েম হলে বিদ্যমান আইনের প্রয়োজন থাকবে না। তিনি বোরকা পরার স্বাধীনতা থাকার কথা বললেও তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে সমাজকে একটি নির্দিষ্ট ধর্মীয় কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করছেন। ওয়াশিংটন হয়তো ভাবছে তারা জামায়াতকে নিয়ন্ত্রণ করতে পারবে, পোশাক খাতের অর্ডার বা শুল্ক সুবিধা বাতিলের ভয় দেখিয়ে তাদের শরিয়া বাস্তবায়ন থেকে বিরত রাখবে। কিন্তু ইতিহাস বলে, ধর্মীয় আদর্শ ভিত্তিক সংগঠনগুলো বা দলগুলো একবার ক্ষমতার স্বাদ পেলে তাদের মূল এজেন্ডা বাস্তবায়ন করতে পিছপা হয় না। জামায়াত নেতারা এখন মার্কিন কন্ডিশনিং মেনে নিলেও ক্ষমতার মসনদে বসে তারা কি সেই শর্তের তোয়াক্কা করবে বলে আপনি মনে করেন? আমি মনে করি না। তারা তুরস্কের মতো একটি নতুন মডেল দাঁড় করানোর চেষ্টা করবে। এনসিপির সাথে তুরস্কের ঘনিষ্ঠতা এখানে বিশেষ গুরুত্ব বহন করে। ২০২৫ সালে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির উচ্চ পর্যায়ের বৈঠকে যে দ্বিপাক্ষিক সহযোগিতার কথা বলা হয়েছে, তা ইঙ্গিত দেয় যে এনসিপি তুরস্কের একে পার্টির আদলে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে যুব বিনিময়, এই সব ক্ষেত্রেই তুরস্কের সাথে তাদের সম্পর্ক গভীর হয়েছে। এবং আপনি জানেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বন্দুক নিয়ে যাচ্ছিলেন, AK-47 নিয়ে তুরস্ক যাচ্ছিলেন। কোন কোন ভরসায় যাচ্ছিলেন বলুন তো? তুরস্কের একে পার্টি যেমন একটি মধ্যপন্থী ইসলামী দল হিসেবে শুরু করে পরবর্তীতে ক্ষমতার কেন্দ্রে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে, এনসিপি হয়তো সেই পথেই হাঁটছে। কিন্তু এই নতুন সমীকরণ বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনার কি হবে তখন বলুন? ইউনূস সরকার যদি সত্যি সংবিধান বাতিল করে এবং জামায়াত এনসিপির হাতে ক্ষমতা তুলে দেয়, তবে তা হবে বাংলাদেশের আত্মপরিচয়ের উপর বড় আঘাত। বখতিয়ার খলজি যেমন বাংলা জয়ের পর এখানে মুসলিম শাসনের গোড়াপত্তন করেছিলেন, তেমনি এই নয়া খলজিরা হয়তো বাংলাদেশকে একটি ভয়ঙ্কর ধর্মভিত্তিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ে পরিচিত করাতে চাইছে। যদি জামায়াত ক্ষমতায় বসে, তবে শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সংস্কৃতির উপর তাদের প্রভাব হবে সুদূরপ্রসারী। নারীদের চলাফেরা, পোশাক এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। কবির আহমেদের বক্তব্য সেই আশঙ্কার প্রতিফলন।
আর ভিন্ন ধর্মাবলম্বীরা শিশির মনির যতই অভয় দিন না কেন, একটি রাষ্ট্র যখন নির্দিষ্ট ধর্মীয় আইনের দিকে ঝুঁকে পড়ে তখন ধর্মীয় সংখ্যালঘুরা স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভোগে। অর্থনৈতিক দিক থেকেও বড় ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। পশ্চিমা বিশ্ব হয়তো শুরুতে জামায়াতকে সমর্থন দিচ্ছে, কিন্তু যদি মানবাধিকার বা নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তবে তারা পিছু হটতে বাধ্য হবে। তখন পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা এলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বেই। আর যদি ভারত এবং চীন মিলে এই নতুন সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তবে বাংলাদেশ এক বিচ্ছিন্ন ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হয়ে উঠবে। যে সংবিধান মুক্তিযুদ্ধের রক্তে লেখা সেটি বাতিল করে ইসলামী সংবিধান প্রণয়ন করা হবে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিয়মতান্ত্রিক নির্যাতন শুরু হবে। নারীদের সামাজিক অংশগ্রহণ সীমিত করা হবে। শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় বিষয়ে প্রাধান্য বাড়ানো হবে। সংস্কৃতি এবং শিল্পকলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর এসব কিছুর পেছনে থাকবে তুরস্কের ভ্রাতৃত্বের নামে সাম্রাজ্যবাদী অনুপ্রবেশ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষার খেলা। 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং তার পরবর্তী 13ই ফেব্রুয়ারির ঘটনাবলী শুধু ক্ষমতার হাত বদল নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের লড়াই। ওয়াশিংটনের এই নতুন পরীক্ষা নিরীক্ষা যদি সফল হয় তবে বাংলাদেশ হয়তো এমন এক পথে হাঁটবে যা আমাদের চেনা ইতিহাস এবং ঐতিহ্য থেকে যোজন যোজন দূরে। নয়া খিলজিদের এই সম্ভাব্য উত্থান তাই কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্বের এক বড় প্রশ্নবোধক চিহ্ন। সবচেয়ে আশঙ্কার বিষয় কি জানেন? একবার এই ব্যবস্থা চালু হয়ে গেলে সেটা রুখে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে, যতই পরবর্তীতে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করুক না কেন। কারণ তারা ধর্মের নামে জনগণের একটি অংশের সমর্থন পেয়ে যাবে, আন্তর্জাতিক মদতদাতাদের পৃষ্ঠপোষকতা থাকবে এবং রাষ্ট্রযন্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। তখন যে কোনো বিরোধিতাকে ইসলাম বিরোধী এবং বিদেশি ষড়যন্ত্র বলে দমন করা সহজ হবে। ভালো থাকবেন সবাই।